পুতুল ভ্রু কুঁচকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, তাও পারলো না। ইমাদ কিছুটা রাগ দেখিয়ে বলল, কফি ঠান্ডা হয়ে গেলে পাতিলে দিয়ে গরম করা ভেজাল আমি করতে পারবো না। এসে খেয়ে যান, না হলে পরে হট কফিকে কোল্ড কফি হিসেবে খাবেন, আমার আবার কি। পুতুল মাথা নাড়িয়ে বারান্দা থেকে তড়িঘড়ি করে আসতে গিয়ে বিরাট বড় হোঁচট খেয়ে নিচে বসে পড়েছে। ইমাদ হাসলো না, কিন্তু যে পড়ে গেছে সে হাসতে হাসতে লুটোপুতি খাচ্ছে। ইমাদ ওর হাত ধরে উঠিয়ে বলল, কোমর ভেঙেছে? আরে না, আমার এত সহজে হাড় ভাঙে না, আমি অনেক স্ট্রং। কথাটা বলেই পুতুল ঠিক হয়ে দাঁড়াতে গিয়ে একবার মাকে ডেকে নিল। ইমাদ ওকে বিছানা অব্দি এনে বলল, ব্যথা না পেলে মাকে ডাকলেন কেন? মনে পড়ছিল তো তাই। ভালো, আমাকে যদি বলেন ব্যথা পেয়েছেন তাহলে কি আপনার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে? এত ঘুরানোর কোনো গুরুত্বপূর্ণ কারণ তো আমি দেখছি না। কফিটা এখানেই দিয়ে যান, কফি খেলে আমি ঠিক হয়ে যাব। আমি বলি কি, কফি খেতে খেতে আরেক ধাপ ভিজে আসেন, একেবারে মন সতেজ হয়ে নিস্তেজ হয়ে যাবে। পুতুল কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে বলল, আর ভিজবো না, এই সিজনে লাস্ট ছিল। ভালো, কফি এনে দিচ্ছে। আপনার কারণে আমার নিজের কফিটা মনে হয় ঠান্ডা হয়ে গেল। পুতুল এত সুন্দর ঠান্ডা হাওয়া পেয়ে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। ইমাদ সোফায় একটা বই নিয়ে বসেছে, পড়তে পড়তে সোফাতেই ঘুমিয়ে পড়লো সে। ঘুম ভাঙলো কলিং বেলার আওয়াজে। চোখ ডলতে ডলতে ঝাপসা চোখে হেঁটে দরজা সে খুলে দিল। না করলো জিজ্ঞেস, আর না করলো চেক। সামনে মা দাঁড়িয়ে আছে, তার হাতে দুটি ব্যাগ, একটাতে কমলা আপেল আর লাল আঙ্গুর দেখা যায়, আর আরেকটাতে কাপড় চোপড়। তোর মা আমি, ওরকম মম মম করছিস কেন? চিনতে পারিসনি নাকি বিশ্বাস হচ্ছে না? আরে না, একটু চমকে গেলাম। আসো না, ভেতরে আসো। তুমি না রাত 12টায় আসার কথা ছিল। রাত 12টায় একা বের হওয়া যায়? তোর মাথায় ঢুকলো কি করে এটা? পারলে তো গিয়ে আনতে পারতি, সেটা তো আর করবি না। ওই মেয়েটার সাথে কি তোর রীতিমতো কথা হয়? আমি যে আসবো বললাম সেটা এত জলদি জানিয়ে দিল? ইমাদ মাথা চুলকে তার রুমের দিকে তাকালো। দরজা খোলা, তবে গোলাপি পর্দা ঝোলানো যার কারণে মা সেদিকে দুবার তাকানোর পরেও পুতুলকে দেখেননি। ইমাদ মায়ের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে জোরে জোরে বলল, মা কি খাবে বলে? কফি নাকি চা, বাদাম নাকি বুড়ি, বিস্কিট নাকি চানাচুর? কিছুই খাবো না। তবে নুডলস বানাতে পারিস? তা সব রুমের এমন লাইট অফ কেন? ঘুমোচ্ছিলি নাকি? দেখি ব্যাগগুলো ধর, আমি সব রুম হেঁটে হেঁটে দেখি। কোন বছর বের হয়েছিলাম, আর আশা হয়নি। তোর বাবা যদি একটি বার আমার হাত ধরে বলতো, তো এতক্ষণে আমি এই বাসায় থাকতাম, বাহিরে নয়। তার ইগোই সব। তোমার বুঝি ইগো নেই? আমাকে দোষারোপ করতে হবে না, তোর বাবা কম দোষারোপ করে না আমায়। তার চোখে আমি পৃথিবীর একমাত্র দোষী। সে ভালো মানুষ, এতই ভালো যে তার স্ত্রী যখন বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিল সে একটিবার এসে হাত ধরেনি। সে যদি আমায় আটকাতো আমি যেতাম না। রৌনকের এতটাও জেদ না যে কেউ মানতে আসলে তাকে হেয় করবে। বাদ দাও, বসে টিভি দেখো। রুম সব আগের মতোই, আর কি দেখবে? তোর কি রে? কথাটা বলে মা একটু ভ্রু কুঁচকালেন, তারপর সোজা গেলেন ইমাদের বাবার রুমের দিকে। পুতুল হাই তুলতে তুলতে রুম থেকে বের হতেই দেখলো ইমাদ রোবটের মতন দাঁড়িয়ে আছে ওখানে। পুতুল কিছু বলার আগেই ইমাদ ওর হাত ধরে রুমের বারান্দায় এনে দাঁড় করিয়ে বলল, এই ফুলের টবটা হাতে দাঁড়িয়ে থাকো। মা যদি আমার রুমে এসেও যাই, বারান্দায় আসতে দেবো না। ওয়াশরুম চেক করার অভ্যেস আছে মায়ের, তাই আপনাকে কখনো লুকাতে বলিনি। আপনার মা এসে পড়েছে? হুম, আমি শেষ। আমি অলরেডি শেষ। চুপচাপ টবটা হাতে দাঁড়িয়ে থাকুন তো, পরিস্থিতি আমি সামাল দিচ্ছি। ইমাদ, ওখানে কি করিস? তোকে না বললাম নুডলস রান্না করতে? এ কি, রুম থেকে এমন মেয়ে মেয়ে গন্ধ আসছে কেন? আমি তো ভাবলাম না জানি মেয়ে থাকে এই রুমে। রুমটা তো ভালোই গুছিয়ে রেখেছিস, অথচ তুই যে অগোছালো। ইমাদ মূর্তির মতন দাঁড়িয়ে মায়ের কথা শুনে যাচ্ছে। সামনে মা, পেছনে পুতুল। কাকে রেখে কাকে লুকাবে সেই ভাবনায় মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ ধরা খেলে সে বকা খাবে, ওটা ঠিক, কিন্তু পুতুলের কি হবে তাই ভেবে খুব খারাপ লাগছে। মা জানলে ওকে 1 মিনিট এই বাসায় থাকতে দেবে না, আর আমি ছাড়া পুতুলের কোথাও যাওয়ার জায়গাও নেই। ইমাদ, কথা কানে চায় না তোর? আজ আমার একটা মেয়ে থাকলে ফটাফট আমি নুডলস বানিয়ে খাওয়াতো। চল, আমি বানাবো, আর তুই আমায় হেল্প করবি। ইমাদ মাথা নাড়িয়ে চলল মায়ের সাথে সাথে। পুতুল টপটা নিচে রেখে হাত ঝাড়ছে। 5 কেজি ওজনের একটা টপ, হাত ব্যথা হয়ে গেছে। তার উপর মাটির শ্যাওলা সব লেগে গেছে হাতে, সাবান দিয়ে ডলতে হবে। বিরক্তি হয়ে পুতুল গেল ওয়াশরুমের দিকে। মা চুলায় গরম পানি বসিয়ে ইমাদের হাতে নুডলসের প্যাকেট ধরিয়ে দিলেন কেটে দিতে। তারপর রান্নাঘরটার একবার চোখ বুলিয়ে বললেন, এরকম করে গোছানো কে শিখিয়েছে তোকে? বিশ্বাস কর, আজ বাসায় ঢোকার পর আমার একবারের জন্য মনে হয়নি এই বাসায় দুইটা ছেলে থাকে। একদম মেয়েদের মতন সব সাজানো গোছানো।
সিনথিয়া কি এখানে আসতো সব সময়? না, এরকম উঁচু গলায় বললি যে, ওরে কি বাসায় ঢুকতে দিস না? আমি না বললে ও সোনার মতো মেয়ে সবসময় জোর করে ঢোকে। তাই তো ওকে তোর জন্য পছন্দ করেছি, সব আদায় করে ছাড়বে। জোর করে নেওয়া জিনিস টেকসই হয় না, এটা মাথায় রেখো। কঠিন বাক্য ব্যবহার করে আমার মত পাল্টাতে চাচ্ছিস? জীবনেও পাল্টাবে না। সিনথিয়ার চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। ইমাদ চুপচাপ নুডলসের প্যাকেট কেটে গরম পানিতে ছেড়ে দিল নুডলস। পুতুল হাত ধুয়ে দরজার কিনারায় দাঁড়িয়ে উকি মেরে দেখছে ইমাদের মাকে। সালোয়ার কামিজ পরে এসেছেন তিনি। ইমাদের মাকে দেখে মডার্ন মনে হয়, কথাবার্তায়ও পটু। তবে ওনার মতন একজন মহিলা কিনা তার একটা মাত্র ছেলের জন্য গায়ে পড়া টাইপ মেয়ে পছন্দ করতে গেলেন, এমনকি নিজের ছেলের মতের দিকে ফিরেও তাকাননি। যাই হোক, এইটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কি? আমি শুধু দেখে যাই। এই দেখা না জানি আজকেই শেষ হয়। আন্টি আমাকে দেখলে নির্ঘাত বাসা থেকে বের করে দিবে। কি করব তখন আমি? নুডলসের গ্রানে নাকে এসে লাগছে। ইস, আমাকে যদি একটু দিত, মজা করে খেতাম আর দোয়া করতাম মা ছেলেকে। আমাকে তো দেবে না। আন্টিকে দেখে কিপটা মনে হয়। সোফার সামনের টেবিলটাতে ফল পকোড়া দেখা যাচ্ছে। মা সব সময় বলতো, খিদে পেলে ফল খাও, রূপ বাড়বে, খিদাও যাবে। যাই, টুকুস করে একটা ফল নিয়ে চলে আসি। পা টিপে টিপে পুতুল টেবিলটার কাছে আসলো। কাগজের ব্যাগে হাত ঢুকিয়ে খচর খচর করে একটা কমলা নিয়ে পালিয়ে গেল সে। নুডলসের বাটি নিয়ে মিসেস রৌনক সোফায় এসে বসলেন। বাটি এক পাশে রেখে কাগজের ব্যাগটা উপর করে সব কটা ফল ঢেলে দিলেন টেবিলের উপর। তারপর কপাল কুঁচকে বললেন, কমলার 6টা ছিল, আমি নিচে হাতে বেছে বেছে নিয়েছিলাম, তাহলে আর একটা গেল কই? কথাটা বলে শুকে শুকে ইমাদের রুমের দিকে গেলেন তিনি। পুতুল খাটের তলায় বসে কমলা খাচ্ছে আর সিনথিয়া চুলের উচ্চতা নিয়ে ভাবছে। কমলার ঘ্রাণ পাচ্ছিস ইমাদ? না তো। কি বলিস? আমার নাকের যে পাওয়ার! পাশের বাসায় আচার বানানোর জন্য 5 ফোড়নের প্যাকেট হাতে নিলেও বলে দিতে পারি আচার বানানো হবে। তোর রুম থেকে তীব্রভাবে কমলার খোসা ছাড়ানোর ঘ্রাণ আসছে। আমি একেবারে শিওর। মা, আমার মনে হয় সর্দি লেগেছে, আসো হিস্টাসিন খাবে। কথা যদি তা না হয় তাহলে আমার আর একটা কমলা গেল কই? ওই আসলে তুমি যখন এনেছিলে গবা গবা একটা খেয়ে নিয়ে ফেলেছি আর কি, সরি। তুই আবার কখন খেলি? আমি তো তোর সাথে সাথেই ছিলাম। তুমি যখন বাবার রুমে গেছিলে তখন। ও আচ্ছা, চল নুডলস খাবি। মা চলে গেছেন, ইমাদও যাচ্ছিল। পুতুল খাটের নিচ থেকে বেরিয়ে ইমাদের হাত টেনে ধরে আটকালো ওকে। ইমাদ ওর দিকে তাকিয়ে কিছু বলল না, কারণ তার ফিসফিস করে কথা বলা আর চেঁচিয়ে বলা একই। তাই ইশারাতে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। আমি নুডলস খাবো, একটু দিন। ওই যে মেলামেনের ছোট্ট পিস আছে না, চায়ের কাপের তলায় দেয়, ওইগুলোতে করে দিলেও হবে। একটুখানি দিন। টমেটো দেওয়ায় আমার না খুব খেতে ইচ্ছে করছে, টমেটোর ঘ্রাণ পেয়েছি। ইমাদ ভ্রুকুসকে চলে গেল। ইমাদ মায়ের সামনে নুডলসের বাটি নিয়ে বসে আছে, খাচ্ছে না। পুতুল আবদার করেছিল বলে এই নুডলস তার গলা দিয়ে নামছে না। মা 2 চামচ গিলে টিভিতে চ্যানেল পাল্টে বললেন, কি রে, খাচ্ছিস না কেন? ভালো হয়েছে তো? আসলে আমার বারান্দায় কদিন ধরে পাখি উড়ে এসে খাবার খায়, ধান চাল গম এমন আর কি। তো আমি খাবার রাখি ওদের জন্য, ওরাও খায়। তো তো চাইছি একটু নুডলস রাখবো। পাখিরও তো মন চায় ভিন্ন ধরনের খাবার খেতে, চিকেন, বিরিয়ানি, স্যুপ, মাছ, সবজি। গরম পানি, গরম তরকারি, গরম ভাত, গরম কফি, গরম চা। মা, আমি ফান করছি না, সিরিয়াসলি বললাম। ওদেরও তো স্বাদ আহ্লাদ বলে কিছু আছে, তাই না? তো এখন পাখি নুডলসও খাবে? তোর ন্যাকামো দেখে আমার মন চাচ্ছে পাখির জন্য বিরিয়ানি রান্না করতে। ইমাদ দাঁত কেলিয়ে বাটি নিয়ে চলে গেল তার রুমে। পুতুল দরজার সাথে কান পেতেছিল। ইমাদ দরজা খুলতেই ধপাস করে নিচে পড়ে গেল সে। ইমাদ বাটিটা ওর দিকে ধরে বলল, নিন, খেয়ে উদ্ধার করুন আমায়। ইমাদের মা খাবার শেষ করে তার বাবার রুমে এসে ছবিগুলোতে হাত বুলাচ্ছেন আর পূর্বের মধুর স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছেন। আগে এরকম বর্ষামুখর একটা দিনে আমাদের কত না প্রেম ছিল দুজনের মাঝে। ইমাদের বাবার সবচেয়ে ভালো একটা দিক হলো বৃষ্টি শুরু হলে বাগান কিংবা বারান্দা খুঁজে ফুল কুড়িয়ে এনে আমার মাথায় গুজে দেওয়া। কি ভালো লাগতো তখন। মন বলতো এই মানুষটার চোখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটাতে, বিন্দুমাত্র কষ্ট পোহাতে হবে না। অথচ এখন মনে হয় আমার সব ভাবনাই ভুল ছিল। তার কাছে আমি ভুল আর সে ঠিক। আমি স্বার্থপর আর সে সৎ। ভালো, বেশ ভালো। এখন তো বুঝতে পারে আমি ছাড়া তার জীবন কেমন। কি আর বুঝবে, এখন হয়তো তার অভ্যেসও হয়ে গেছে।
বুঝতে বুঝতে তিক্ত। প্রিয় মানুষ চলে যাওয়ার কষ্টর কাছে তার ইগোর দাম সব চাইতে বেশি। মন চায় এই ছবিগুলোকে ভেঙে চুরমার করে ফেলি। সব কটা ছবিতে ইমাদের পরে আমি ছিলাম, আর লোকটা আমাকেই ক্রপ করে কেটে দিয়েছে। আমায় সে এত ঘৃণা করে, আর আমি আত্মসম্মান দূরে রেখে ফল পাকড় নিয়ে এলাম তার সেবা করতে। ঠান্ডা পানির জায়গায় গরম পানি দিয়ে পটি দেব। মেজাজ বিগড়ে গেল ছবিগুলো দেখে। উফ, অসহ্য। ইমাদ, না বলো। গেস্ট রুম ঠিক আছে? আমি সেখানে ঘুমাবো। ঠিক আছে, আসো না, টিভি দেখবো। না, সিনথিয়াকে নিয়ে তোর সাথে কথা আছে, এখানে এসে বস। ইমাদ আস্তে হেঁটে মায়ের পাশে এসে বসলো বিছানায়। মা ওর দিকে মুচকি হেসে ওর হাতটা ধরে বললেন, ও খুব ভালো মেয়ে। তোর মা তো তোর জন্য খারাপ কাউকে ঠিক করতে পারে না। সে তোকে অনেক ভালো রাখবে। মা, আমি জানি সিনথিয়া আমার ভালো রাখবে, তবে আমি তাকে ভালো রাখতে পারবো না। সে আমার থেকে ভালোবাসা পাবে না। বিয়েটা হয় ওই পছন্দ অপছন্দের উপর নির্ভর করে, আর সেখানে আমি শুরু থেকে ওকে পছন্দ করি না। এই বিয়ে তোমার কোনো মতই নেই মা। মা মুখটা ফ্যাকাশে করে ফেললেন। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তোর কি অন্য কাউকে পছন্দ? না, কিন্তু অন্তত সিনথিয়াকে না। আমি এখন বিয়ে চাচ্ছি না, আমি একটু সময় চাই। আমি চাই তাকে বিয়ে করতে, যাকে পেলে আমি মন থেকে হ্যাঁ বলতে পারবো। তখন আর পছন্দ অপছন্দের টপিক ঘোরাফেরা করবে না মনের সামনে। তখন আমি সোজাসুজি বলতে পারবো আমি বিয়েতে রাজি। ব্যাপারটা বোঝো একটু। বুঝতে চাই না। তোকে 2 মাস ধরে সেম ভাবে বোঝাচ্ছি, কিন্তু তুই বুঝতেই চাস না। খালি একই কথা ঘুরে ফিরে আসে। এখন আবার আরেকটা লাইন যোগ হয়েছে। আমি যখন সোজাসুজি বলতে পারবো আমি বিয়েতে রাজি, তখন বিয়ে করব। এতদিন তো বলতে বিয়েই করবি না। মায়ের চোখ জোড়া অমন ঘুরতে দেখে ভীষণ ভয় হচ্ছে। না জানি কি ভাবছে। ছেলেরা বাবার সাথে সুন্দর করে লাইন বাই লাইন মিথ্যে কথা বলে ফেললেও মায়ের সাথে মিথ্যা বলতে পারে না। বললেও ধরা খায়। দিন শেষ হতে না হতে একদমই। তারপরেও আমি মিথ্যে বলছি এখন। কে জানে ঠিক কোন সময় ধরাটা খেয়ে বসবো। আচ্ছা মা, আমি যাই রুমে, আমার অফিসের কাজ আছে। যা তাহলে, আমি একটু রেস্ট নিই। তোর বাবা আসলে তো শুরু করবে ঘ্যান ঘ্যান। ইমাদ তার রুমে এসে দরজা লাগিয়ে বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুতুল পর্দার আড়ালে লুকিয়েছিল। ইমাদ দরজা লাগিয়ে দেখে সে পর্দার ভেতর থেকে বের হলো। ইমাদের ভাবগতি দেখে বোঝা যায় মায়ের বকুনি খেয়েছে। ইমাদ পুতুলের দিকে না তাকিয়ে অফিসের কটা ফাইল হাতে বসলো বিছানায়। পুতুলের সামনে বসে বলল, আঙ্কেল কখন আসবে? জানি না, হয়তো 12টায় নয়তো 1টায়। কেন বলুন তো? না এমনি। আন্টি কি আপনার সাথে ঘুমাবে? সেটা করলে আজকেই ধরা খেতেন। মা গেস্ট রুমে ঘুমাবে। ইমাদ, দরজা খোল। দরজা লাগিয়েছিস কেন? পুতুল এক ছুটে খাটের তলায় চলে গেছে। ইমাদ আস্তে করে নেমে গিয়ে দরজা খুললো। মা কোমরে হাত দিয়ে পুরো রুমটায় পায়চারি করে বললেন, তোর বাবাকে ফোন দিয়ে বল চলে আসতে। অসুস্থ শরীরে অফিস করতে হবে না তার। বলছি, তুমি বললে হয়তো জলদি আসতে পারে। আমার কথায় পাত্তা দেবে না। তোর বাবা তোকে বেশি ভালোবাসে আমার চেয়েও। আচ্ছা তুই আগে বল, তারপর যদি না মানে তো আমি বলবো। ঠিক আছে। ইমাদ বাবাকে ফোন করলো। শুরুতেই বলল চলে আসতে। চলে আসবো মানে? কেন আসবো? কি কারণ? তুমি তো অসুস্থ, তাই জলদি চলে আসতে বলছি। আমি অসুস্থ? কি বললো তোকে? আমি তো একদম ফিট। অসুস্থ বলেই তো আসতে বলছি তোমাকে। জলদি চলে আসো কেমন? মা এসেছে তোমার কেয়ার করতে। হট, কি বললি? তোর মা এসেছে, তাও আমার কেয়ার করতে? এই পৈশাচিক খুশি আমি কোথায় ধরে রাখবো? মিসেস রৌনক তার ইগো বাদ দিয়ে বাসায় ব্যাক করেছে। তারে কও চলে যেতে। আমি ডিভোর্স পেপারে অলরেডি সাইন করে আলমারিতে রেখে দিছি। এখন সে আমার কাছে একজন অপরিচিত মহিলা। মা ইমাদকে থতমত খেতে দেখে ওর থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে বললেন, হ্যালো, আমি আসার কথা শুনেও তোমার আসতে মন চাচ্ছে না? বলে রাখো, রওনাক এমনি এমনি যাবে না, তার ছেলেকে নিয়ে চলে যাবে। তখন থেকো তোমার এই বাসায়, আর আমাদের ডাকতে ডাকতে ফার্স্ট টাইম হার্ট অ্যাটাক করিও। শোনো, তোমার পাঠানো ডিভোর্স পেপারে আমি সাইন করেছি 2 বছর আগেই। তাহলে তুমি কোন অধিকারে আমার বাসায় আসছো? কে তুমি? তোমাকে চিনি না। আমি ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম ঠিক, তবে তুমি চেক করেছো আমি সাইন করেছি কিনা? আমি সাইন করিনি, সুতরাং ডিভোর্স হয়নি। তার মানে আমরা এখনো হাজবেন্ড ওয়াইফ। ও তাই নাকি? সাইন করনি কেন? খুব তো দাপট দেখিয়ে নিজে থেকেই ডিভোর্স পেপার পাঠিয়েছিলে। এখন সে দাপট কই গেল? তোর মরতে দেওয়া উচিত ছিল। বাই। মা ইমাদের হাতে ফোন দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। ইমাদ ফোন কানে ধরতেই বাবা বললেন, তোর মাকে বল আমি আসতেছি। এত কষ্ট করে এত বছরও ইগো বাদ দিয়ে আমার কেয়ার করতে এসেছেন, ওনাকে আপ্যায়ন করা জরুরি।
মা দাঁড়াও, বাবা বললো আসছে। আমি যাচ্ছি কই? জীবনে তোর বাবার কথায় পাত্তা দিচ্ছি আমি? আমি তো বের হলাম তার জন্য মরিচের শরবত বানাবো বলে। ওরে মরিচের শরবত খাওয়ালে রাগ কমবে আমার। ইমাদ মায়ের হাত থেকে মরিচের বয়ামটা কেড়ে নিয়ে বলল, মা প্লিজ রাখো এসব, বাবা আসছে তো, এত ঝগড়া করে লাভ আছে? বাবা না অসুস্থ, মাথা ঠান্ডা করো। পুতুল ওদের এসব কাণ্ড দেখছে আর হেসে যাচ্ছে। ইমাদের মা ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে সোফায় এসে বসছেন। মিনিট 10 পরে ইমাদের বাবা এসে হাজির। দরজা খোলার পর ভেতরে ঢুকতেই চোখ পড়লো ইমাদের মায়ের উপর। তিনি টেবিলটার দিকে চেয়েছিলেন, তারপর একটু ভাব নিয়ে তাকালেন। মেহমানকে নাস্তা করিয়েছিস ইমাদ? বসো এখানে। এখন থেকে কি আর শুরু করবেন নাকি? আমার কি অসুখ হয়েছিল যেন? মজা করবে না। কি অবস্থা করেছো নিজের, যেন ফু দিলেই উড়ে যাবে। বলবো না যে কি অবস্থা করেছি নিজের। বলো, কে এমন অবস্থা করেছে আমার? কে? যিনি উত্তর জানতে চাইলেন উনি নিজেই দায়ী। ইমাদ আস্তে করে সরে এসেছে। পুতুল উকি মেরে এতক্ষণ দেখছিল। ইমাদ ওকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরিয়ে দরজা লাগিয়ে বলল। এখন শুরু করবে কথা কাটাকাটি। ইমাদ ফাইলের পাতা উল্টাচ্ছে আর পুতুল দরজার সাথে কান লাগিয়ে শোনার চেষ্টা করছে। ওনারা ঝগড়া করছে নাকি মধুর আলাপ জমিয়েছে। শেষে কিছুই শুনতে না পেয়ে মুখটা গম্ভীর করে ইমাদের পাশে এসে বসলো সে। ইমাদের ফোন বাজছে। সাইলেন্ট বলে সে খেয়াল করেনি, পুতুল খেয়াল করলো। সিনথিয়ার ফোন। সে এগিয়ে ধরলো ইমাদের দিকে। ইমাদ কপাল কুঁচকে কেটে দিল। পুতুল অবাক হয়ে বলল, কাটলেন কেন? ওখানে মা বাবার মধ্যে ঝগড়া যুদ্ধ চলছে আর আমি এখানে প্রেমালাপ করবো? প্রেমালাপ হবে কেন? কোনো জরুরি সংবাদও তো হতে পারে। হবে না। সিনথিয়া আমাকে ফোন করে হাবিজাবি কথা বলার জন্য ইম্পর্টেন্ট কোনো কথাই সে বলতে চায় না। পুতুল এক দৃষ্টিতে ইমাদের ফোন দেখছে। ইমাদ বিষয়টা খেয়াল করে একটু এগিয়ে গিয়ে বলল, আমার ফোনে ভালো ভালো গেমস আছে, খেলতে পারেন। পুতুল খপ করে ধরে ফেললো ফোনটা, তারপর শুরু করলো গেমস খেলা। ওদিকে বাবা মায়ের ঝগড়া বেড়ে গেছে। ইমাদ ঠিক কি করবে ভেবে পাচ্ছে না। যখন সে ছোট ছিল, ছোট না ঠিক কিশোর ছিল, ঠিক তখন থেকে মা বাবার মনমালিন্যতা গাঢ় হতে শুরু করে। ধীরে ধীরে বাবার ধমক, উচ্চস্বরে কথা বলা, তাতে মায়ের রাগ করা, আস্তে আস্তে সেই রাগটা বাসা ছেড়ে যাওয়ার মতন কঠিনতর হয়ে যাওয়া। এরপর আর কি সব ছিন্ন বিচ্ছিন্ন। এত সুন্দর পরিবার আমার আগুন লেগে পড়ে গেল। সবসময় চেয়েছি তারা একসাথে থাকুক। এর আগেও তাদের এক করার চেষ্টা আমি অনেক করেছি, কিন্তু লাভ হয়নি। ঝগড়া করতে করতে এক সময় আবারও তারা আলাদা হয়ে যায়। একটা সময় সে হাল ছেড়ে দিয়েছে। থাক, কাঁদিয়েন না। আমি কাঁদছি না। আপনি এছাড়া আর সান্ত্বনা দিতে জানেন না। তো কি বলবো? গিয়ে মা বাবার সাথে মিলে ঝগড়া করেন তাহলে। আমি দেখি বসে বসে, এখন ভালোই বিনোদন নিচ্ছিলাম। আপনি চুপ করে বসে থাকেন, কিচ্ছু বলতে হবে না আপনাকে। ইমাদের বাবা মায়ের ঝগড়া শেষ হলো 45 মিনিট পর। যখন কোনো ঝগড়ার আওয়াজ আসছিল না, তখন ইমাদ আস্তে করে তার রুমের দরজা খুললো। পুতুলের শার্টের কোনা ধরে সেও উকি মেরে দেখছে। ড্রয়িং রুমে মা একা বসে আছেন সোফার উপর, বাবা নেই। তার কথা তার রুম থেকেই আসছে। ইমাদ হাত পেছনে নিয়ে পুতুলের হাত তার শার্ট থেকে ছাড়িয়ে রুম থেকে বের হলো। পুতুলের মন চাচ্ছে গিয়ে আন্টিকে বোঝাতে, কিন্তু সে গেলে উল্টো হিতের বিপরীত হয়ে যাবে। তার চেয়ে বরং এখানেই দাঁড়িয়ে থাকা ভালো বলে মনে হয়। ইমাদ কোথা থেকে এসে মুখের উপর দরজাটা লাগিয়ে পর্দা টেনে চলে গেছে। আমাকে নিয়ে তার এত ভয় কিসের? চোখ দুটোই তো দেখা যাচ্ছিল আমার। এরপরেও তিনি শুধু আমাকে লুকাতেই থাকেন, আর কোনো কাজ নেই। রাগ করে পুতুল বিছানায় এসে বসে থাকলো। একটা রুমে সারাদিন কি করে থাকা যায়? দম বন্ধ হয়ে যায় না? আমার তো মনে হয় মরেই যাব, বের হতেই পারছি না। আরে আঙ্কেল আন্টিকে মিলানোর জন্য কত কষ্ট করছি আমি, আর সবকিছু স্বাদ খাবে সিনথিয়া আপু। তারও উচিত ছিল ওনাদের এক করার চেষ্টা করার, কিন্তু তা করলেন না কেন? অবশ্যই ইমাদ ভাইয়া বলেছিলেন তার বাবা নাকি সিনথিয়া আপুকে পছন্দ করেন না, তাই হয়তো। কিন্তু পছন্দ না করাটা অন্য বিষয়। শ্বশুর শাশুড়িকে মিলাতে তো লাভ একদিকে দিয়েই হবেই। যাই হোক, কে জানে ওনার মনে কি চলছে। আমার আর কি, কাজের মধ্যে দুই, খাই আর শুই। তোর বাবা কি বলেছিল জানিস? জানতে চায় না, অনেক তো হলো, এবার অন্তত থামো। বাধ্য হও তোমরা দুজন। তোমাদের ছেলে হয়ে এসব দেখতে ভালো লাগে আমার, বলো? সে ছোটবেলা থেকে দেখে আসছি এসব। এবার বন্ধ দাও, মন থেকে সুখী হতে পয়সা লাগে না। মা ডাইনিং টেবিলের কাছে এসে বসে পাতিল সবগুলো ঢাকনা সরিয়ে দেখে বললেন, তোর বাবাকে বল ফ্রেশ হয়ে আসতে, আমি প্লেট সাজাচ্ছি।
বাবা তো এত জলদি ডিনার করবে না। আমরাও করব না, শুধু তোর বাবা ডিনার করবে। ঔষধ খেতে হবে তো নাকি? বাবা তার রুমে থেকে উচ্চ গলায় বললেন। থাক, আমার ওই ওষুধ খাওয়ানোর কেয়ার নিতে হবে না। নিজের খেয়াল নিজে রাখতে জানি। কিছু হয়নি আমার। অসুখ হলে ওষুধ খাই না। আর এখন তো পুরোপুরি সুস্থ। তোর বাবা স্বীকার করতে চায় না, আজ সকালে তার বুকে ব্যথা হয়েছিল। ইমাদ ঢোক গিলে চোরের মতন দাঁড়িয়ে আছে। পুতুল দরজার সাথে কান লাগিয়ে শোনার চেষ্টা করছে ওরা কি বলে। তোর মাকে বলে দে আমি তোর সাথে খাবো। একা খেতে ভাল লাগে না। মা মুচকি হাসলেন। মায়ের মুখে হাসি দেখে ইমাদের মুখেও হাসি ফুটলো। আজ কতদিন পর মাকে এমন করে হাসতে দেখছে সে। আগের বার হেসেছিল সিনথিয়াকে শাড়ি গিফট করার সময়, আর আজ হাসছে বাবার কথা শুনে। এদের এক করতে একটা দেশলাই কাঠি ও স্বর্ণ প্রয়োজন নেই, এমনি এমনিতেই যোগফল মিলে যাবে। শুধু প্রয়োজন দুজনের একসাথে থাকা। পুরনো স্মৃতি জেগে উঠলেই বর্তমান ভুলে অতীতে ফিরে থাকা চাই, বর্তমানে পা রেখেই। আমিও তাই চাই, তারা যেন মনোমালিন্য দূর করে একজন আরেকজনকে আবারও ভালোবাসুক, তাহলে আমি ভালো থাকবো। থ্যাঙ্কস টু পুতুল, সে মাকে এখানে না আনলে আজ মায়ের মুখে হাসি দেখতেই পেতাম না। ইমাদের মা গেস্ট রুমের দিকে চলে গেলেন একটু শুনবে বলে। ইমাদ তার রুমে ফিরে আসলো। পুতুল বারান্দায় দাঁড়িয়ে বাসার সামনের রোডটা দেখছিল। এই নিয়ে 4টে রিক্সা গেল, তারপর 2টো বাইক। মানুষের আনাগোনা কমে, 5-6 জন দেখা হলো শুধু। সবাইকে দেখে এই এরিয়ারই মনে হয়। সামনের দোকানগুলোতে আলো জ্বলছে, 1-2 জন সেখানে বসে আড্ডা দিচ্ছে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, আর আমি আমার কাজ নিয়ে বোর হচ্ছি। কতকাল এভাবে থাকা যায়? একদিন না একদিন আমাকে তো ফিরে যেতেই হবে। আগে কত ভালো ছিলাম, বাবা মায়ের ছোট্ট একটা মাত্র মেয়ে বলে যা চাইতাম তাই পেতাম হাতের নাগালে। কখনো কোনো কমতি ছিল না। এরপর সাইমনের পরিবার এসে সব খারাপ করে দিল। বিয়ে নিয়ে শুরু হলো জোরাজুরি। আমি জানি ওনার একা বদ্ধ করে থাকতে সমস্যা হচ্ছে। কে বা এমন করে থাকতে পারে? ওনার জায়গায় আমি হলে এতক্ষণে মরে যেতাম। উনি এসব সহ্য করছেন আমার কারণে। জানি না কতদিন ওনাকে এইভাবে থাকতে হবে। এখন মনে হচ্ছে ধরা খেলেই ভালো, কিন্তু এই ভালো লাগাকে দূরে তারা বন্ধ রাখতে চাই। কারণ আমি চাই না ধরা খেয়ে তিনি উল্টে বিপদে পড়ুক। তখন আকাশ থেকে পড়ে খেয়ে যদি আটকে যাওয়ার মতন অবস্থা হবে আমাদের দুজনেরই। দম বন্ধ হলে হোক, তাও এইভাবে থাকাটাই ভালো বলে মনে করি। কিন্তু আপাতত ওরা দম বন্ধ হওয়াটাকে একটু দম ছাড়তে পরিণত করতে পারি। ওনাকে বাইরে থেকে ঘুরিয়ে আনা যায়। সমস্যা হলো মা বাবার সামনে দিয়ে নিব, আনবো কি করে? ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে। মাথায় মনে হয় বুদ্ধি এসেছে, গিয়ে বলি ওনাকে, উনি যা বলবেন তাই হবে। হালকা কাশির আওয়াজ পেয়ে পুতুল পেছনে তাকালো। ইমাদ দাঁড়িয়ে আছে মুখটা মলিন করে। পুতুল জিজ্ঞাসা চোখে চেয়ে থেকে বলল, কিছু বলবেন? ঘুরতে যাবেন আমার সাথে? ঘুরতে যাওয়ার কথা শুনে পুতুল অবাক হলো। তারপর ঠিক বুঝতে পারলো ইমাদ তার মন ভালো করার জন্য এটা বলেছে। ইমাদ ভাইয়া আমার কথা কেন এত ভাবে? তার লাভ কিসে এটাতে? সিনথিয়া আপুকে নিয়েও তো এত ভাবতে দেখিনি। লোভ হয় এমন ভালো একটা মানুষের কেয়ার পেয়ে। দিন দিন লোভের পাল্লা বাড়িয়ে দিচ্ছেন উনি। আমি শেষে একটুখানি না পেয়ে অসহায় হয়ে যাব। কি হলো, কি ভাবছেন, যাবেন না? হ্যাঁ, কিন্তু কিভাবে? ওসব আমার উপর ছেড়ে দিন, মাথায় অন্যের চলুন তো। ইমাদ রুমের দরজা খুলে দিল। এদিক ওদিক তাকালো। মায়ের রুমে বিছানায় তার হাত দেখা যায়, মানে শুয়ে আছে। বাবার রুমের দরজা বন্ধ। ইমাদ পুতুলের হাত ধরে টেনে টেনে আস্তে আস্তে করে বের হয়ে গেল। বাসা থেকে বের হবার আগে দরজা বাহির থেকে লক করে ফেললো। বাবা মাকে একসাথে রাখতে আরেকটা বুদ্ধি এটা। যদি ইমাদকে খুঁজতে আবার বাবা মা বের হয়ে যেতেন, তাই এই কারসাজি। ফাঁকা রাস্তায় এখন হাঁটছে দুজন, হাতে হাত লাগতে গিয়েও লাগছে না। ইমাদের চোখ রাস্তার দিকে, আর পুতুলের চোখ আশেপাশে, কেউ ওকে যেন দেখে না ফেলে। একটু পথ হাঁটতে হাঁটতে সামনে পড়লো ফুচকা স্টল। পুতুল লাফিয়ে উঠলো ফুচকা খাবে বলে। ইমাদ ওকে সেদিকে নিয়ে গেল। প্লাস্টিকের চেয়ার টেনে ওকে বসতে দিল। তারপর যাচ্ছিল ফুচকার অর্ডার দিতে। পুতুল ওর হাতটা ধরে আটকালো। ইমাদ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। ইমাদ মাথা নাড়ালো, কিছু বলল না। পুতুল নিঃশব্দে হাতটা ছেড়ে দিয়ে মুখটা ঘুরিয়ে বসলো। ইমাদ চলে গেছে। পুতুল গালে হাত দিয়ে ফুচকার স্টলটা দেখছে। হলুদ লিফলেট দিয়ে সাজানো, বড় বড় করে লেখা, ভাই ভাই ফুচকা হাউস। ফুচকার সাথে এখানে চটপটি ঝালমুড়িও পাওয়া যায়। পড়া শেষ করে পুতুল তার সামনের টেবিলটার উপর একটা হাত দেখতে পেল। ধন্যবাদ। আমার মন খারাপ থাকলেই ভালো করে দেবার জন্য। ঝাল বেশি দিতে বলবেন। উপরে তুললো হাতের মালিককে দেখতে। চোখের সামনে আসাদ ভাইয়াকে দেখে পুতুলের পায়ের তলার মাটি সরে গেছে।
মুখের ভাষা হারিয়ে গেছে তার। আসাদ হাতটা টেবিল থেকে উঠিয়ে পুতুলের হাতটা ধরে নিল। ওকে এক টানে চেয়ার থেকে উঠে দাঁড় করালো সে। পুতুল বুঝে গেছে তাকে আজ ভাইয়া নিয়েই ছাড়বে। শেষ রক্ষার জন্য হলেও সে একটিবার ইমাদকে ডেকেছিল। আওয়াজটা আসতে ছিল, খুব জোরে ডাকতে ইচ্ছে করছিল, কিন্তু ভাইয়ার সাথে আরো 5-6 জন দেখে সাহস করলো না ইমাদকে ডাকার। মারপিট এরা ভালোই জানে, তা পুতুলের জানা আছে। ছোট থেকে এরা সবাই ওর বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করে এসেছে। এক একটার শক্তি অনেক বেশি। ইমাদকে মেরে কবর দিয়ে দিতেও বাঁচবে না এদের। পুতুলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আসাদ। ইমাদ ফুসকার স্টলের এক পাশে দাঁড়িয়ে পুতুলের চলে যাওয়া দেখছিল, ওকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া দেখছিল। অথচ তার কিছুই করার নেই, তার অধিকার নেই একজন ভাইয়ের বিরোধিতা করার। সে পুতুলের কেউ হয় না। পুতুলের চোখে মুখে না যাওয়ার অনীহা সে দেখেছে। হাত মুঠো করেছে, শরীর শক্ত করেছে, কিন্তু তাও আটকানোর সাহসটুকু পায়নি। তাই চোখের সামনে ওরা পুতুলকে নিয়ে গেল। আসাদ পুতুলের ভাই না হলে সে এতক্ষণ পুতুলকে নিয়ে বাসায়ও ফিরে যেত। পুতুল চিৎকার কেন করেনি তার কারণও ইমাদ জানে। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। ইমাদ একরাশ খারাপ লাগা নিয়ে বাসায় ফিরে এসেছে। দরজা খুলতেই মা বাবা এসে সামনে হাজির হলেন। দুজনেই একই প্রশ্ন তাক করলেন ইমাদের দিকে, আর তা হলো, কোথায় গিয়েছিলে আর বাইরে দিয়ে দরজা আটকালো কে? ইমাদ উত্তরে শুধু বলল, চা খেতে গেলাম। এরপর নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলেছে সে। আজ সে পুতুলকে নিয়ে ঘুরতে না গেলে এমনটা হতোই না। সব দোষ তার। আজ তার জন্য পুতুলের বিয়ে হয়ে যাবে, তাও ওর বিনা অনুমতিতে। এসব ভেবে মাথা ঠুকরে ঠুকরে শেষ করে যাচ্ছে ইমাদ। খুব কষ্ট হচ্ছে তার। কি করবি এখন রে? কি আর করব, কাল দুপুরে ওদের বিয়ে দেব। সাইমনকে বলে দিয়েছি শেরওয়ানি পরে চলে আসতে। ওর পরিবার ডালা সাজাতে শুরু করে দিয়েছে। ভাগ্য ভালো ওকে জলদি পেয়ে গেছি, তা না হলে কি যে হতো। ও রুমে দরজা খুলবি না? একেবারে কাল দুপুরে দরজা খুলে এক কাপড়ে বিয়ে দিয়ে বিদায় করব। এই মেয়েকে বিশেষ নেই একটু। এসব কি বলছো আসাদের বাবা? মেয়েটা তখন পর্যন্ত না খেয়ে থাকবে নাকি? একদিন না খেলে কেউ বলে না। ও যা করেছে ওকে মেরে ফেলেনি সেটাও সৌভাগ্য। বসে বসে আলহামদুলিল্লাহ পড়তে বলো। অন্য কোনো বাবা হলে মেরে হরগোল ভেঙে দিত। আবার মেয়ে হয়ে কিনা বিয়ের আসর ছেড়ে পালায়। সাইমনের মতো একটা ভালো ছেলেকে হবু বর হিসেবে পেয়েছে বলে আজও লোকমুখে জানাজানি হয়নি। না হলে সাইমনের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে কথা 5 কান কেন 50 কান হয়ে যেত। শুধু ওনাদের সামনে আর আত্মীয়দের সামনে যা নাক কাটা গেল, এই আর কি। ভাবো, ও কি ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারবে? পুতুল ফ্লোরে বসে জানালার দিকে তাকিয়ে আছে। আমার সাথে কি আর কখনোই ওনার সাথে দেখা হবে না? আমি কি আর কোনোদিনই তাকে একটিবার দেখার সুযোগও পাবো না? ঘুরে ফিরে সেই লোকটাকেই বিয়ে করতে হচ্ছে যাকে আমি পছন্দ করি না। তবে যা হয়েছে ভালোই। সিনথিয়া আপু আর ওনার মাঝে এবার সব ঠিক হয়ে যাবে। আমি থাকলে বাধার সৃষ্টি হতো। আমারও উচিত নিয়তিকে মেনে নেওয়া। আমার সাথে এমন হবেই। তা না হলে এত লুকিয়ে চুরিয়ে শেষে সাইমনের ধারে এসে ধরা খেতে হলো। তার সাথে বিয়েটা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টো। আমার হাসি, আমার সুখ সব শেষ হয়ে যাবে কাল। ইমাদ, 10টা বাজে। ডিনার করবি না? কতক্ষণ রুমে বসে থাকবি? দেখ, আমি তোর বাবা খেতে বসেছি। খেতে আয়। কি হলো তোর? ইমাদ বালিশের নিচ থেকে মাথা তুলল, বলল, তোমরা খেয়ে নাও, আমার খিদে নেই। বেগুনের তরকারিটা খুব ভালো হয়েছে দেখে মনে হয়। খাবি না? ইমাদের মনে পড়ে গেল এটা পুতুল রেঁধেছিল। কি সব ভেবে উঠে পড়লো সে। দরজাটাও খুলে দিল। মা অবাক হয়ে বললেন, ঘুমাচ্ছিলি নাকি? শরীর খারাপ? চলো ডিনার করবো। 3 জন খেতে বসেছে। ইমাদ ভাতে হাত দিয়ে কেঁপে উঠল। পুতুলের কথা বড্ড মনে পড়ছে। কি করছে সে এখন? তার কি বিয়ে হয়ে গেছে? তাকে কি মারছে ওরা? ভাবছি কাল সিনথিয়ার পরিবারের সবাইকে ডাকবো। এঙ্গেজমেন্টটা কালই করে নেব। আর দেরি নয়। ইমাদ, তোর একটা কথা আমি শুনতে চাই না। তারা চেয়েছিল আমার আর তোর বাবাকে একসাথে দেখতে। কাল সেটাও হয়ে যাবে। চুপচাপ খেয়ে শান্তিতে একটা ঘুম দে। কাল একটা নতুন সকাল আর নতুন দিন। দিনটা তোর খুব ভালো যাবে দেখিস। ইমাদের গলা দিয়ে খাবার নামছে না। খাবার অসম্পূর্ণ রেখেই উঠে চলে গেল সে হাত ধুতে। ইমাদের বাবা চুপচাপ খাবার খাচ্ছেন। সিনথিয়াকে তার একটুও পছন্দ না। এদিকে ইমাদেরও পছন্দ না। তিনি চাচ্ছেন চরম বিরোধিতা করতে, কিন্তু তার বিরোধিতাতে 2 পয়সাও লাভ নেই। তাই ভেবে চুপচাপ খাবার সাবরে সময় পাচ্ছেন। মিসেস রৌনক মনে মনে তালিকা বানাচ্ছেন কাল কি কি রাঁধবেন। ইমাদ তার রুমে চলে এসেছে। রুমটা যেন পুতুলের অপেক্ষায় বিষাদময় হয়ে আছে। পুতুলের অনুপস্থিতিতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মাত্র কটা দিন, অথচ এত মিস করছি।
হয়তো আমি ওনাকে চলে যেতে আটকাতে পারলে এত মিস করা হতো না। আমার দোষে ওনাকে চলে যেতে হলো বলেই কষ্ট হচ্ছে। তাকে আমি আনতে পারি না, তার জীবন আরো একবার বাঁচাতে পারি না। রাত যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। পুতুল ফ্লোর থেকে এখনো ওঠেনি। পাশের রুমটা হলো ড্রয়িং রুম। বাবা আর ভাইয়ার সব কথা কানে আসছে। বিয়ের আলোচনা করেই যাচ্ছেন তারা, যেন আজ আর ঘুমাবেন না। পারলে বিয়েটা আজই সেরে ফেলতেন। সাইমন একটা কাজে ঢাকার বাইরে গেছে, তা না হলে এতক্ষণ বিয়েই হয়ে যেত। পরের দিন সকালটা আরো কষ্টের হলো। সারা রাত চোখে ঘুম না এসেছিল সকালের দিকে। চোখের পাতা এক করতে না করতেই তার রুমের দরজা খুলে গেল। সাইমনের বোন তিনজন ঢুকেছে পুতুলের রুমে। তিনজনই মুখ ফুলিয়ে রেখেছে। হাতের ডালা বিছানার উপর ঠাস করে রেখে জোর করে পুতুলকে নিচ থেকে তুললো তারা, যেন তারা রোবট। পর্দার আড়াল থেকে কেউ তাদের দিয়ে কাজ করাচ্ছে। পুতুলের শরীরে শক্তি নেই, চুপ করে আছে সে। ওরা ওকে দাঁড় করাতেই আসাদ কোথা থেকে এসে এক মগ পানি ছুঁড়ে মারলো পুতুলের মুখে। পুতুল হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এবার ওড়না দিয়ে মুখ মুছে আসাদের দিকে তাকিয়ে আছে সে। আসাদ রেগে রেগে বলল,